বগুড়ার সান্তাহারে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক। উত্তরবঙ্গের ৫ জেলার সাথে রেল যোগাযোগ বন্ধ। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেনে বাসে ভিড়, মহাসড়কে গাড়ির চাপ। বাড়তি ভাড়ার প্রমাণ নেই বললেন মন্ত্রী। বেতন ভাতার দাবিতে সাভারের বিরুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, শতাধিক কারখানায় বেতন পরিশোধের দাবি বিজিএমইএর। তুলতে না পেরে হারিয়ে যাচ্ছে অসংখ্য পোল্ট্রি খামারি। শিল্প ধ্বংসের পায়তারার মধ্যস্বত্বভোগীদের কারসাজি দেখছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়া সান্তাহারে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে আহত হয়েছেন শতাধিক যাত্রী। বিকেলে ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা হয়। ট্রেনের ছাদে থাকা বিপুল সংখ্যক যাত্রী নিচে পড়ে যাওয়ায় শতাধিক যাত্রী আহত হন। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করে। বিরতি শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে কিছু দূর যেতেই হঠাৎ বিকট শব্দে ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। বগিগুলো লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় ছাদ থেকে অনেক যাত্রী ছিটকে নিচে পড়ে যায়। এখনো পর্যন্ত প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। বগিগুলো উদ্ধারে ঈশ্বরদী জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। বগি লাইনচ্যুত হওয়ার কারণে বন্ধ রয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের ৫ জেলার রেল যোগাযোগ। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়, বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়ছে। এদিকে রাজধানীর অন্যান্য বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ থাকলেও তেমন ভিড় নেই গাবতলীতে। নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটির দ্বিতীয় দিনে বুধবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ঢল। প্রতি ১৫ মিনিট পর পর শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে ট্রেন। দু একটি ট্রেন ছাড়ে সামান্য বিলম্বে। টিকিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ থাকায় কড়াকড়ির কারণে স্টেশনে বিশৃঙ্খলা কম। ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে চালু করা হয়েছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন। অনলাইনে টিকিট কেটে স্বস্তিতে যাত্রা করতে পারছেন বলে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। গাড়ির সমস্যাগুলোর কারণে হয়তো আমাদের আগে আসা হচ্ছে, এই কারণে আমরা আগে এসে প্ল্যাটফর্মে বসে রয়েছি যাতে ট্রেনটা মিস না হয় এবং সঠিকভাবে বাড়িতে যেতে পৌঁছতে পারি। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উদযাপন করতে, আর কি পরিবারের সাথে সবার সাথে আনন্দ করে পরিবারের সাথে ঈদ কাটাতে। এই পর্যন্ত তো কোনো প্রকার বিঘ্নতা দেখছি না আর কি, লোক সংখ্যা কম, তারপর বাকিটা দেখা যাক আল্লাহ তাআলা। কিন্তু অনলাইনে সংগ্রহ করেছি, একটু ক্রাইসিস ছিল, তাও কাটতে পেরেছিলাম আর কি। তবে ব্যস্ততা নেই রাজধানীর গাবতলীর বাস টার্মিনালে। ঘরমুখো মানুষের ভিড় কিছুটা কম। পদ্মা সেতু চালু হবার পর দেশের সর্ববৃহৎ এই টার্মিনালে কমেছে যাত্রীর সংখ্যা। দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছতে এখন ঢাকা মাওয়া রুটটি মানুষের প্রথম পছন্দ। এই টার্মিনাল থেকে অনেকটা নির্ঝঞ্ঝাটেই বাড়ি ফিরছে মানুষ। নেই কোনো বাড়তি ভাড়ার অভিযোগ। আমাদের যা ভাড়া ছিল সেটাই, গতবারও যা ভাড়া ছিল এবারও সেম ভাড়া। জ্বালানির অবস্থা কি? জ্বালানির অবস্থা তেল পাওয়া যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে যারা তেল কোম্পানি আছে ওরাই মনে হয় একটু সমস্যা করে। যে ন্যায্য যে ভাড়াটা সেটাই রেখেছে আমার কাছ থেকে 960 টাকা। বাস ভাড়া আমাদের থেকে নিয়েছে আর কি একটু বেশি। গাড়ি তো পদ্মা সেতু হয়ে চলে যাচ্ছে, এদিকে গাড়ির চাপ কম। পদ্মা সেতু হওয়ার পর থেকে গাবতলীতে কোনো যাত্রী নেই। আগে ঈদের সময় হইলে 900 1100 এরকম নিত, এখন একবার কম নিছে। টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। কথা বলেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে। পরে তিনি বলেন, এবার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কম। যেখানেই অভিযোগ সেখানেই শাস্তি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। আপনি একটা পরিসংখ্যান দেখলে বুঝবেন, যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। কোন লোকাল বাস নিচ্ছে না, প্লিজ একটা কমপ্লেন আমাকে দেন নির্দিষ্টভাবে যে এই পরিবহনের এই রুটের এই গাড়িটি অথবা এই কোম্পানির এই গাড়িটি। ডেফিনেটলি আপনারা কমপ্লেন করেন, কমপ্লেনের জন্য আমরা সার্বক্ষণিক টিম রেখেছি। রাজধানীর অলিগলিতে অবৈধভাবে গজিয়ে ওঠা টিকিট কাউন্টার ঈদের পর উচ্ছেদ করা হবে বলেও জানান শেখ রবিউল আলম। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।
ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। এতে রাজধানী ঢাকার আশেপাশের সড়ক ও মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রী ও গাড়ির চাপ। গাজীপুরের চন্দ্রা পয়েন্টে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। যানজট না থাকলেও সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। বরাবরের মতোই এবারও গাজীপুরে 2 মহাসড়কে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় নিয়ে অনেকেই করছে অভিযোগ। যে জায়গায় 150 টাকা এখন ওই জায়গায় 400 টাকা 500 টাকা করে যাচ্ছে। গাড়িওয়ালা ভাড়া দিতেছে যে এত ভাড়া, এটা কিন্তু ঠিক না। সরকার এটা দেখুক। এখন আমরা আধা ঘন্টা ধরে দাঁড়া আছি, ভাড়া একটু বেশি চাচ্ছে, ডাবল চাচ্ছে ভাড়া আর কি। ভাড়া তো ভাই বেশি চাচ্ছে, পুলিশ তো 60 টাকা আছে, পুলিশ তো কিছু কয় না। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও ধীর গতিতে চলছে যানবাহন। মঙ্গলবার রাতে একটি গাড়ির ইঞ্জিন বিকল হলে এলাঙ্গা থেকে সেতু পূর্ব পার পর্যন্ত 13.5 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজটের। আমি টাঙ্গাইল থেকে ঢাকা গাইবান্ধা যাচ্ছি, বাট আমি ঢাকার ভাড়া মানে ঢাকা থেকে গাইবান্ধার যে ভাড়া আমি সেটাই পেমেন্ট দিচ্ছি, মানে নিশ্চয়তা পাওয়ার জন্য, গাড়ির টিকিটটা কনফার্ম করার জন্য বা গাড়ির সিট পাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে যাচ্ছি। অন্যদিকে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও। উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ চলাচল করে এই মহাসড়ক দিয়ে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও ট্রাক পিকআপ ভ্যানে করে আনন্দে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এছাড়া ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে তৎপর রয়েছে র্যাব। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে টহল ও চেকপোস্ট কার্যক্রম। যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গ্রামের বাড়িতে বা তাদের আত্মীয় স্বজনের কাছে যেতে পারে সে উপলক্ষে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে আমরা র্যাব 11 কর্তৃক আমাদের টহল কার্যক্রম অলরেডি জোরদার করেছি। আমাদের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট করা হয়েছে। এছাড়াও আমাদের গোয়েন্দা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা স্বস্তি দিচ্ছে সাধারণ যাত্রীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাভারের বিরুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে আহত হয়েছে 2 পুলিশ সহ অন্তত 20 জন। জিএম কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকরা সকালে কাজে যোগ দেওয়ার পর জানতে পারেন আজ তাদেরকে 1 মাসের বেতনে ঈদ বোনাস দেয়া হবে না। এমন খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাইরে বেরিয়ে বিক্ষোভ করতে থাকে। এই সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা তখন কারখানায় ভাঙচুর চালায়। এতে 2 পুলিশ সহ 20 জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ। 6টি কারখানা বাদে প্রায় 100% পোশাক কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়েছে, জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বাকিদেরও ঈদের আগেই বেতন বোনাস পরিশোধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। নগদ সহায়তার অর্থ ছাড় এবং 1 মাসের অগ্রিম বেতন ঋণ হিসেবে পাওয়ায় এই অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশে চালু আছে 2127টি পোশাক কারখানা। এসব শিল্পে কাজ করছেন প্রায় 38 লাখ শ্রমিক। ঈদের ছুটি শুরু হলেও এখনও বেতন বোনাস না পাওয়ার অভিযোগ রয়েছে ব্লু ইগল, লিথি গ্রুপ এবং রিপন গার্মেন্টসের শ্রমিকদের। এদিকে বেতনের দাবিতে সাভারের বিরুলিয়ায় জিএম কম্পোজিট টেক্সটাইলে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তবে বিজিএমইএর দাবি তাদের সদস্যভুক্ত প্রায় 100% শিল্প কারখানা শ্রমিক বেতন বোনাস পেয়েছেন। অত্যন্ত স্বস্তির সাথে জানাচ্ছি আমাদের জানা মতে বিজিএমইএর তালিকাভুক্ত কারখানা মাত্র 2টি কারখানায় এখন বেতন এবং বোনাস দেওয়া হয়নি। এর বাইরে ফেব্রুয়ারি মাসের সকল বেতন পরিশোধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.91%। অবশিষ্ট 2টি কারখানার বেতন প্রদান প্রক্রিয়াধীন আছে। আজকে মধ্যে এটার সমস্যার সমাধান করা হবে। ঈদ বোনাস সম্পন্ন হয়েছে 91.81% কারখানায়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেন গেল 8 মাসে রপ্তানি কমেছে প্রায় 4%। সংকট থাকলেও 2,500 কোটি টাকার নগদ সহায়তা ছাড় হওয়া এবং 1 মাসের বেতনের সমপরিমাণ অর্থ ঋণ পাওয়ায় বেতন ভাতা পরিশোধ সম্ভব হয়েছে। উনি মাত্র 3 দিনের মাথায় সিদ্ধান্ত দিয়েছেন 1 মাসের সমপরিমাণ স্যালারি আমাদেরকে ঋণ আকারে প্রদান করেছেন, যেটা 1 বছরে পরিশোধযোগ্য। যদিও এটা ঘোষণা করার পরে আমাদের মেম্বারদের একটা বড় অংশ নেননি, কারণ তাদের সেই সক্ষমতা আছে। আবার
অধিকাংশ মেম্বারই এটা গ্রহণ করেছেন। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে পোশাক শিল্পের বিদ্যমান সংকটগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সরকারের এই দূরদৃষ্টি এবং শিল্পবান্ধব পদক্ষেপের কারণেই আজকে শিল্প এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে এবং শ্রমিক ভাই বোনরা তাদের আইনসম্মত পাওনা বুঝে পেয়েছেন। বিজিএমইএ সভাপতি জানান, বেতন ভাতা পরিশোধ নিয়ে ভবিষ্যতে যাতে কোনো জটিলতায় পড়তে না হয় সেজন্য ঈদের পরে সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের কাছে উপস্থাপন করা হবে। নতুন গভর্নরের কাজ না দেখে তার পদত্যাগ চাওয়া সমীচীন মনে করেন না সংগঠনটির নেতারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। উৎপাদন খরচ না তুলতে পেরে মাঝপথেই ঝরে পড়েছে অসংখ্য পোল্ট্রি খামারি। অনেকেই আবার সর্বশান্ত হয়ে ঢুকছেন পুঁজি সংকটে। পরিবার নিয়ে বেঁচে থাকার লড়াই এখন নিত্যসঙ্গী। এই জন্য অদৃশ্য হাতের কারসাজিকেই দুষছেন খাত সংশ্লিষ্টরা। আর বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নীতিমালার অভাবে মধ্যস্বত্বভোগীরা এই শিল্প ধ্বংসের পায়তারা করছে, যার মাশুল দিতে হবে সাধারণ ভোক্তাদের। তবে এক্ষেত্রে খামারিদের অদূরদর্শিতাও প্রভাব ফেলছে বলে মনে করেন তারা। পোল্ট্রি খাত নিয়ে মামুন আবদুল্লার 2 পর্বের আজ প্রথম পর্ব। ক্যামেরায় রেজাল করিম। টাঙ্গাইলের ভুয়াপুরের বাসিন্দা আব্দুল কাইয়ুম এখন পুরোদস্তুর রাজমিস্ত্রি হলেও একসময় ছিলেন পোল্ট্রি ফার্মের উদ্যোক্তা। স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর। তবে সে স্বপ্ন অধরাই থেকে যায় এসএসসিতে জিপিএ 5 পাওয়া মেধাবী এ তরুণের। মোটামুটি প্রথম অবস্থায় ভালোই ছিলাম, তারপরে ডিমের বাজার কমে যাওয়ার পরে স্যার আর উঠতে পারি নাই। এখন তো মনে করেন ধীরে ধীরে লস খাইতে শেষ পর্যায়ে বাদ। ওইটাতে প্রায় 8 লক্ষ টাকা ইনভেস্ট ছিল স্যার। ওই টাকা শেষ করার পরে আরো কিছু জমি ছিল, জমিগুলো বিক্রি করে মানুষের ঋণপাতি দিয়া। পোল্ট্রি ফার্ম ব্যবসায় যারা টিকে আছেন তাদের অবস্থাও করুন। একদিনের বাচ্চা, মুরগির ফিড আর ওষুধের দামের দেনা মেটাতেই হিমশিম অবস্থা তাদের। ডিমের ন্যায্য দাম না পেলে কতদিন নাগাদ টিকে থাকতে পারবেন, এমন অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। একটা ডিম উৎপাদন করতে 9 টাকা প্লাস খরচ। এই জায়গায় আমরা এখন ডিম বিক্রি করতেছি, লালটা বিক্রি করতেছি 6 টাকা 50 পয়সা, আর সাদা বিক্রি করতেছি 5 টাকা 50 পয়সা। বাচ্চার দাম বাড়াই দিচ্ছে, খাদ্যের দাম বাড়াই দিচ্ছে। আমরা খুব যে আমরা উৎপাদন খরচ আমাদের উঠতেছে, আমরা লসে আছি। একটা ডিমের মূল্য থেকে আপনার বাচ্চার দাম বেশি, তাদের আপনার খাদ্য উৎপাদন থেকে খাদ্যের মূল্যটা আমাদের কাছে যেটা পোষায় সেটার মূল্য তারা বেশি নিচ্ছে। এই যে তারা আমাদের সাথে একটা পায়তারা করে চলতেছে। 40 লক্ষ টাকা খরচ করে আমি ফার্ম ইয়ে দিচ্ছি। এখন আমি ফার্ম তো সব বিক্রি করলে 20 লাখ টাকা হবে না। খাত বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থাপনার অদৃশ্য কারসাজিতেই ঝরে পড়ছেন প্রান্তিক পোল্ট্রি ফার্ম উদ্যোক্তারা। যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাজার মনিটরিং সেল, এবং এটা খুবই স্ট্রংলি হ্যান্ডেল করা উচিত। শুধুমাত্র মুখে বলে লাভ হবে না, এটা বাজার পর্যায়ে সেটা ইমপ্লিমেন্টেশন জরুরি। আর একটা জিনিস হচ্ছে, বড় বড় যে কোম্পানিগুলো আছে, কর্পোরেট কোম্পানিগুলো আছে, এদের লাগাম টেনে ধরতে হবে। প্রান্তিক খামারিদেরকে টিকিয়ে যদি আমরা রাখতে না পারি, একটা পর্যায়ে যাবে যে দেখা যাবে যে মুষ্টিমেয় 10টা কোম্পানি দেখবেন যে ডিম প্রোডাকশন করবে, মুরগি প্রোডাকশন করবে। তো ওয়েনেভার দে ওয়ান্ট টু সে যে তাদের প্রাইস, তখন কিন্তু দেখবেন যে কনজিউমাররা ওই প্রাইসটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ 10টা কোম্পানির মধ্যে আসলে এটা সীমাবদ্ধ রয়ে গেছে। আর এই জিনিসটা যেটা বর্তমানে বাংলাদেশে আছে, যে প্রান্তিক খামারিদের হাতে আছে, এই জিনিসটা যাতে যদি রাখি তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবেই সাপ্লাই চেইন বলেন সব কিছু কিন্তু স্টেবল থাকবে। এখানে কোনো ধরনের কোনো একচেটিয়া তথ্য থাকবে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে 1 লাখ পোল্ট্রি খামারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রায় 60 লাখ মানুষ। স্বল্প মূল্যে প্রোটিনের প্রধান উৎস ডিম এবং মুরগি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, মানুষের প্রাণী আমিষের প্রায় 45% মেটে এই পোল্ট্রি খাত থেকে। তাই খাত বিশ্লেষকরা বলছেন, মানুষের পুষ্টি এবং দেশের খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করে এখনই প্রান্তিক চাষিদের টিকিয়ে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, টাঙ্গাইল। ঈদ সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিপণী বিতানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। মার্কেটগুলোতে শিশু থেকে শুরু করে নারী, পুরুষ ও বয়োজ্যেষ্ঠ সব বয়সের পদচারণা। প্রতিবারের মতো এবারেও বিশেষ আকর্ষণ বিদেশি 3 পিস ও বাহারি পোশাক। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। এই দৃশ্য চাঁপাইনবাবগঞ্জের শপিং মলগুলোর। ঈদ ঘনিয়ে আসছে, আর শহরের মার্কেট ও শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। শিশুদের পাঞ্জাবি ও ফ্রক, নারীদের বিদেশি 3 পিস ও বাহারি ডিজাইনের পোশাকে নজর বেশি ক্রেতাদের। পুরুষদের জন্য রয়েছে রকমারি ডিজাইনের পাঞ্জাবি ও ফতুয়া।
অন্যান্য বারের তুলনায় এবার হয়তো বা দাম বেশি মনে হচ্ছে। আমার শাশুড়ির জন্য শাড়ি নিয়েছি, প্রথমত আমার মেয়ের জন্য নিয়েছি, এখন আমার নিজের জন্য দেখবো। কালকে কিনেছি আমার জন্য, আমার মেয়ের জন্য, আজকে নাতিদের জন্য কিনলাম, আমার ছেলের জন্য কিনলাম। সব পোশাকের প্রাইস আমাদের সাধ্য মতোই আছে এবং পরিবারের সবার জন্য একে 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 আমরা পোশাক কিনছি। আমরা পাঞ্জাবি আর স্যান্ডেল কিনেছি। এবার হচ্ছে পাকিস্তানি ড্রেসের উপর প্রোডাক্টের চাহিদা বেশি এবং জর্জেট এবং শিকন ওড়না, কাতান ওড়না এইগুলা প্রোডাক্টের জন্য বেশি। এবার ব্যবসা বাণিজ্য ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং দেশি বিদেশি সব মালেরই সমাদর ভালো, দুটাই ভালো চলছে, কোনো সমস্যা নাই। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি মার্কেট এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ঈদ পর্যন্ত 120 জন অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করেছি এবং রাস্তায় যাতে যানজট না হয় সেজন্য আমাদের ট্রাফিক পুলিশে আমরা অতিরিক্ত ফোর্স প্রদান করেছি। সিভিল ড্রেসে মোবাইল ডিউটি থাকবে, সার্বক্ষণিক তারা যেখানে জনসমাগম হয় মার্কেটগুলোতে তারা মনিটরিং করবে। ঈদ উপলক্ষে এ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থায় সন্তুষ্ট ব্যবসায়ী। মার্কেটে কোনো রকম অরাজকতা সৃষ্টি না হয়, যেমন চিৎকাচোর বা ইফটেজিং বা ক্রেতার সাথে বিক্রেতার কোনো ঝামেলা এইগুলো যেন না হয়, এই জন্য আমি প্রশাসনের লোকের আবারও দৃষ্টি আকর্ষণ করব। শুধু ওইটাই না, ব্যবসায়িক যেন নির্বিঘ্নে বিভিন্ন জায়গা থেকে এসে মালামাল বিক্রি করতে পারে। ঈদের কেনাকাটা ও চলতি পথে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের কোথাও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, বিএনপির জনগণের দল জনগণের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি। দুপুরে সাভারের আমিন বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে আমানুল্লাহ এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে। ভোটারদের আঙ্গুলের কালি শুকানোর আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিকে বিনামূল্যে ঈদ উপহার পেয়ে খুশি আমিন বাজারের শত শত মানুষ। মাদক মুক্ত হবে এবং আমরা বলেছি যে ঢাকা 2 আসন মাদক মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, ভূমি দখল মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। সেই লক্ষ্যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং প্রশাসন সেই অনুযায়ী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। ইনশাল্লাহ আপনাদেরও সহযোগিতা চাই আমরা। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী শুরু হওয়া খাল খনন কর্মসূচিতে দুর্নীতি রোধে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুরু। দেশব্যাপী নদীনালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল পুনঃখনন কাজ উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। খাল খনন কর্মসূচিতে কর্মহীন ও দিনমজুর মানুষের যেমন কর্মসংস্থান হবে, তেমনি খালগুলো প্রাণ ফিরে পেয়ে কৃষি ও মাছ চাষে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। চট্টগ্রামের হালি শহরে ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ হয়ে 6 জনের মৃত্যুর ঘটনায় তদন্তে গ্যাস লিকেজের প্রমাণ পাওয়া যায়নি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কেজিডিসিএল। প্রতিষ্ঠানটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী গ্যাস লিকেজ থেকে ওই বিস্ফোরণ হয়নি, তবে কী কারণে আগুন লেগেছিল তা জানায়নি কমিটি। গত 23 ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম মহানগরীর হালি শহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিলের 3য় তলার ফ্ল্যাটে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এ ঘটনায় দগ্ধ হন একই পরিবারের 9 সদস্য। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে 6 জন মারা যান। ঘটনার পর কেজিডিসিএল ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। কেজিডিসিএল এর করা 4 সদস্যের তদন্ত কমিটিকে 4 কার্যদিবস সময় দেওয়া হলেও সম্প্রতি তারা প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির প্রধান ছিলেন কেজিডিসিএল এর বিতরণ বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিক খান। তদন্তে ঘরের ভেতর গাড়ির এসির কম্প্রেসার, গাড়ি রং করার কাজে ব্যবহৃত রাসায়নিক ভর্তি ড্রাম ও গাড়ির ব্যাটারি পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের স্থবিরতা বেড়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অচল অবস্থায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার,
এয়ার আরাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো পুনরায় স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের মধ্যপ্রাচ্যে যাওয়া আসার 2টি, ইউএস বাংলার দুবাই থেকে আসার 1টি, এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আসা ও যাওয়ার 4টি ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা যাওয়ার 2টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে 4টি অ্যারাইভাল ফ্লাইট ও 3টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। সব মিলিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিমানবন্দরের 137টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।